আমি সিদ্ধান্ত নিলাম একটি মানুষ সৃষ্টি করব, তবে মানুষের দেহ খুব সূক্ষ্ম হয়, কাজ কঠিন ছিল। তাই আমি একটি বিশাল দেহ তৈরি করার সিদ্ধান্ত নিই। প্রায় 8 ফুট উচ্চতা। আমি উপকরণ সংগ্রহ করি এবং কাজ শুরু করি। কেউ বুঝতে পারবে না সে সময় আমার অনুভূতিগুলো কেমন ছিল। মনে হচ্ছিল আমি জীবন ও মৃত্যুর সীমা ভেঙে ফেলবো এবং পৃথিবীর নতুন আলো আনবো। আমি ভাবতাম নতুন এক জাতি আমাকে তাদের স্রষ্টা হিসেবে সম্মান করবে। এই চিন্তাগুলো আমাকে উৎসাহ দিত। যদিও কাজটি ছিল ভয়ঙ্কর। আমি কবরস্থান থেকে হাড় সংগ্রহ করতাম, মৃতদেহ নিয়ে কাজ করতাম। আমার কর্মশালা ছিল একটি অন্ধকার কক্ষে, যেখানে আমি একাই এই ভয়াবহ কাজ চালিয়ে যেতাম। দিন রাত পরিশ্রম করতে করতে আমি দুর্বল হয়ে পড়ি, শরীর শুকিয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। কখনো ঘৃণা লাগতো নিজের কাজ দেখে, কিন্তু থামতে পারতাম না। গ্রীষ্ম কেটে যায়, কিন্তু আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারিনি। বন্ধু ও পরিবারের কথা ভুলে যাই। তারা আমার চিঠির অপেক্ষা ছিল, কিন্তু আমি তাদের কথা উপেক্ষা করি। আমি জানতাম এতে তারা কষ্ট পাবে, কিন্তু আমার মন সম্পূর্ণভাবে আমার কাজের মধ্যে ডুবেছিল। এখন বুঝতে পারি আমার পিতা ঠিকই ভাবতেন আমি ভুল পথে যাচ্ছিলাম। একজন মানুষের উচিত শান্ত ও স্থির থাকা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যদি কোনো জ্ঞান অর্জনের চেষ্টা মানুষের ভালোবাসা ও আনন্দকে নষ্ট করে দেয়, তবে তা মানুষের জন্য উপযুক্ত নয়। কিন্তু তখন আমি এসব বুঝিনি। ঋতু বদলাতে থাকে, শীত, বসন্ত, গ্রীষ্ম সব কেটে যায়, আর আমি আমার কাজেই ডুবে থাকি। প্রকৃতির সৌন্দর্য আর আমাকে স্পর্শ করতো না। শেষের দিকে এসে আমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে ওঠে, কিন্তু তখন আমার মনে আনন্দের বদলে ভয় ও উদ্বেগ জন্ম নেয়। আমি যেন একজন দাসের মতো কাজ করছিলাম, একজন শিল্পীর মতো নয়। প্রতিদিন আমার শরীরে আরো দুর্বল হচ্ছিল। আমি সবার থেকে দূরে সরে যাচ্ছিলাম, যেন আমি কোনো অপরাধ করেছি। তবু আমি থামিনি, কারণ আমি বিশ্বাস করতাম আমার সৃষ্টি সম্পূর্ণ হলেই সব ঠিক হয়ে যাবে। নভেম্বরের এক অন্ধকার বিষণ্ণ রাতে আমার দীর্ঘ পরিশ্রমের ফল দেখতে পেলাম। ভীষণ উত্তেজনা ও উদ্বেগ নিয়ে আমি জীবনের উপকরণগুলো প্রস্তুত করলাম, যাতে আমার সামনে পড়ে থাকা নিথর দেহে প্রাণ সঞ্চার করতে পারি। রাত তখন 1টা বাজে। বৃষ্টির শব্দ জানালায় আঘাত করছিল, আর মোমবাতি প্রায় নিভে আসছিল। সেই ক্ষীণ আলোতে আমি দেখলাম সৃষ্টিটির হলদেটে চোখ খুলে গেল। সে শ্বাস নিতে শুরু করলো, তার দেহ কাঁপতে লাগলো। আমি কিভাবে আমার অনুভূতি বর্ণনা করব? যে সত্তাকে আমি এত যত্নে তৈরি করেছি, তার চেহারা ছিল ভয়ঙ্কর। তার চামড়া হলুদ, পেশি ও শিরায় স্পষ্ট দেখা যায়। তার চুল সুন্দর, দাঁত সুন্দর, কিন্তু এই সৌন্দর্য তার ভয়াবহ চোখ ও বিকৃত মুখের সঙ্গে এক ভয়ঙ্কর বৈপরীত্য তৈরি করেছিল। 2 বছর ধরে আমি এই কাজ করেছি, স্বাস্থ্য, ঘুম সব বিসর্জন দিয়ে। কিন্তু কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বপ্ন ভেঙে গেল। আনন্দের জায়গায় ভয় ও ঘৃণা এসে ভর করলো। আমি সেই সৃষ্টির দিকে তাকাতে পারছিলাম না। ঘর ছেড়ে পালিয়ে গেলাম। অনেকক্ষণ এদিক ওদিক হাঁটার পর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তো ঘুম এলো, দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়াতে লাগলো। স্বপ্নে আমি এলিজাবেথকে দেখতে পেলাম, সুস্থ, সুন্দর। আমি তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু হঠাৎ সে মৃতদেহে পরিণত হলো। কিছু বলতে চাচ্ছে। আমি ভয় পেয়ে নিচে দৌড়ে পালালাম এবং পুরো রাত বাইরে কাটালাম। সেই মুখের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না, এমনকি কোনো মমিও এত ভয়ঙ্কর হতে পারে না। সকালে আমি শহরের রাস্তায় হাঁটতে থাকি, যেন সেই দানব থেকে পালাতে পারি। হঠাৎ আমার বন্ধু হেনরি ক্লাভারের সঙ্গে দেখা হলো। তাকে দেখে আমার মনে শান্তি ফিরে এলো। আমি কিছু সময়ের জন্য সব ভুলে গেলাম। আমরা আমার ঘরে ফিরে এলাম, কিন্তু আমি অদ্ভুত আচরণ করতে থাকলাম। হাসা, লাফানো, অস্থিরতা। ক্লাভার বুঝতে পারলো আমি অসুস্থ। শেষে আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়লাম। এরপর আমি দীর্ঘ সময় অসুস্থ থাকি, এক ধরনের স্নায়বিক জ্বরে আক্রান্ত হই। ক্লাভার আমার যত্ন নেয় এবং পরিবারকে সব না জানিয়ে তাদের দুশ্চিন্তা কমায়। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। বসন্তের আগমনে আমার মনটাও কিছুটা ভালো হয়ে যায়। ক্লাভার তখন আমার হাতে একটি চিঠি দিল। এটি ছিল আমার প্রিয় এলিজাবেথের লেখা। চিঠিতে সে লিখেছে, প্রিয়তম কাজিন, তুমি খুব অসুস্থ ছিলে, খুব খারাপ অবস্থায়। প্রিয় হেনরি, নিয়মিত চিঠি পেয়েও আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না তুমি লিখতে পারছো না। কলম ধরতেও নিষেধ করা হয়েছে, তবু তোমার নিজের হাতে লেখায় একটুখানি শব্দ আমাদের শান্ত করতে পারে। অনেকদিন ধরে আমি প্রতিটি ডাকের অপেক্ষা করছি, ভেবেছি এবার হয়তো তোমার চিঠি আসবে। আমি তোমার বাবাকে অনেক কষ্টে থামিয়ে রেখেছি, যাতে তিনি ইনগলস্ট্যান্ডে না আসেন। যদি আমি নিজেই তোমার কাছে যেতে পারলে ভালো হতো। আমি ভাবি হয়তো তোমার পাশে কোনো অপরিচিত নার্স আছে, যে তোমার যত্ন আমার মতো ভালোভাবে নিতে পারবে না,
কিন্তু এখন মনে হয় তুমি ভালো হচ্ছ। হেনরি তাই লিখেছে। তুমি নিজে লিখে এই খবরটি নিশ্চিত করো। সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে এসো। এখানে সবাই তোমাকে ভালোবাসে। তোমার পিতা সুস্থ আছেন, শুধু তোমাকে দেখতে চান। আমাদের আর্নেস্ট এখন 16 বছর বয়সী, খুব চঞ্চল। সে শূন্য হতে চায়, কিন্তু আমরা এখনই তাকে ছাড়তে চাই না। আমাদের বাড়িতে বড় কোনো পরিবর্তন হয়নি, তবে জাস্টিন মরিটোজ নামে একটি মেয়ের কথা বলি। সে আগে আমাদের বাড়িতে ছিল। তার মা তাকে ভালোবাসতেন না, কিন্তু আমার খালা তাকে আমাদের কাছে নিয়ে আসেন। জাস্টিন খুব ভালো মেয়ে। খালার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। খালার মৃত্যুর পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার ভাই বোনরা মারা যায়, আর তার মা অনুশোচনায় ভুগতে থাকেন। শেষে তার মাও মারা যান। এখন জাস্টিন আবার আমাদের কাছে ফিরে এসেছে। আমি তাকে খুব ভালোবাসি। সে খুব বুদ্ধিমতী, কোমল এবং সুন্দর। আর ছোট উইলিয়ামের কথা বলি, সে খুবই সুন্দর, হাসি খুশি, আর চোখ নীল, চুল কোঁকড়ানো। জেনেভার খবরও বলি, মিস ম্যান্সফিল্ড বিয়ে করতে যাচ্ছে এক ইংরেজ যুবক জন মেলবোর্নকে। তার বোন ম্যানন ধনী ব্যাংকার ড্রুভিলারকে বিয়ে করেছে। তোমার বন্ধু লুই ম্যানোয়ারও কষ্ট পেয়েছে, তবে এখন আবার ভালো আছে এবং বিয়ে করতে যাচ্ছে। প্রিয় ভিক্টর, আমি অনেক লিখে ফেললাম, কিন্তু চিঠির শেষে আবার দুশ্চিন্তা ফিরে আসে। দয়া করে লিখো, একটি শব্দ হলেও। হেনরির জন্য 1000 ধন্যবাদ। বিদায়, নিজের যত্ন নিও, আর অবশ্যই লিখো। এলিজাবেথ। চিঠি পড়ে আমি বললাম, প্রিয় এলিজাবেথ, আমি এখনই লিখবো। আমি তাকে উত্তর লিখলাম, যদিও এতে আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকলাম এবং 2 সপ্তাহ পরে ঘর থেকে বের হতে পারলাম। সুস্থ হওয়ার পর আমার প্রথম কাজ ছিল ক্লাভারকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে পরিচয় করানো। কিন্তু এতে আমি মানসিক কষ্ট পাই, কারণ সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আমি প্রাকৃতিক দর্শন বা বিজ্ঞান প্রতি এক ধরনের ঘৃণা অনুভব করতে থাকি। একটি রসায়নের যন্ত্র দেখলে আমার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়ে যেত। ক্লাভার এটি বুঝতে পেরে আমার সব যন্ত্র সরিয়ে দেয় এবং আমার ঘরও পরিবর্তন করে। তবুও অধ্যাপকদের সঙ্গে দেখা করার সময় কষ্ট এড়ানো যায়নি। এম ওয়ালম্যান আমার প্রশংসা করলেন, কিন্তু সেটা আমার কাছে যন্ত্রণার মতো লাগলো। তিনি বুঝতে পারলেন আমি এই বিষয়ে অস্বস্তি বোধ করছি, কিন্তু কারণ জানতেন না। অন্যদিকে এম ক্রেম্পে রুক্ষভাবে আমার প্রশংসা করলেন, যা আরও বেশি কষ্টদায়ক ছিল।